স্যার কেমন আছেন? ভালো, ধন্যবাদ। স্যার, ক্যান্সার নামের মধ্যে একটা আতঙ্ক জড়িয়ে আছে। আবার কোলোরেক্টাল ক্যান্সারে আমাদের অনেক খ্যাতিমান ব্যক্তিরা মৃত্যুবরণ করেছেন, ফলে আতঙ্কটা আরও বেড়ে গেছে অনেকের মধ্যে, কারণ এটা সংবাদ মাধ্যমের কারণে অনেকের কাছে পৌঁছে গেছে বিষয়টা। কোলোরেক্টাল ক্যান্সার আসলে আতঙ্কের জায়গায় আছে কি না? কারণ আধুনিক হচ্ছে, চিকিৎসা পদ্ধতি ভালো হচ্ছে, তারপরেও এটা একটা আতঙ্কের কারণ এখনো কিনা বাংলাদেশের প্রেক্ষিতে? হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষিতে আমরা দেখেন এটা কোলোরেক্টাল ক্যান্সার অনেক ক্যান্সারের মতো এটা একটা মডার্নাইজেশনের সাথে জড়িত। মডার্নাইজেশন মানে কি? আমাদের খাদ্যাভ্যাস, আমাদের দেশে যে খাদ্যাভ্যাস ছিল 70-80 দশক পর্যন্ত, সেটা কিন্তু খুব হেলদি খাদ্যাভ্যাস ছিল। অনেক সবজি ছিল, শাকপাতা ইত্যাদি ইত্যাদি। এখন কিন্তু আফটার ওই যে মধ্য 80 থেকে আমাদের আস্তে আস্তে খাদ্যাভ্যাস চেঞ্জ করলাম। তৈলাক্ত, অতিরিক্ত ভাজা পোড়া, অতিরিক্ত যেমন আমার কাবাব, তারপরে এই যে বার্গার ইত্যাদি অনেক কিছু চলে আসছে। তারপরে সাথে আসছে আমাদের কিছু পলিউটেন্টস আছে, আমাদের কিছু প্রিজারভেটিভ আছে, সেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে। সবগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন না হলেও ধারণা করা যায় যে যাচ্ছে কিছু ক্যান্সারের জন্য এগুলি রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এছাড়া আমরা কিন্তু অলস হয়ে গেছি। আগের আমলে যেমন অনেক হাঁটাহাঁটি করতো মানুষজন, অতটা চর্বি ছিল না শরীরে, ভারী হয়ে যাচ্ছে আমরা, এটাও কিন্তু রিস্ক ফ্যাক্টর। শরীরে যত চর্বি থাকবে তত ফ্যাট সলিউবল, যেটা চর্বির মধ্যে দ্রবণীয় হিসেবে ক্যান্সার কজিং কিছু কেমিক্যাল অনেক বছর থেকে যেতে পারে, অথবা অনেক সময় একসময় এটা ক্যান্সার হয়ে যেতে পারে। তো আমরা কিন্তু ওভারওয়েট এখন পপুলেশন একটা বড় শহরের দিকে অন্তত। তো এইগুলো রিস্কগুলোর জন্য কিন্তু আমাদের ক্যান্সারও বেড়ে যাচ্ছে। এবং কনস্টিপেশন আর একটা জিনিস খাদ্যাভ্যাসের সাথে জড়িত। তো এগুলো যাদের আছে তারা কিন্তু অনেক বেশি রিস্কে, যারা বেশি ফ্যাটি ফুড খাচ্ছে, বেশি ভাজা পোড়া, বেশি ওয়েস্টার্ন টাইপ অফ খাওয়া দেখাচ্ছে, দেশি খাওয়াগুলো কম খাচ্ছি আমরা কিন্তু এখানে অনেক টক্সিনগুলো অনেক সময় ধরে আমার ওই জায়গায় থেকে যাওয়ার চান্স থাকে, এবং ওখান থেকে একসময় ক্যান্সার হতে পারে। মানে যত্ন করে ফ্যাট জমিয়ে তার মধ্যে আমরা ঝুঁকি পুষে রাখছি। তো একজন মানুষ যদি কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হন, সেই ক্ষেত্রে তিনি কি কিছু বুঝতে পারবেন যে কোনো সমস্যা হবে তার? জি, কয়েকটা সমস্যা হয়। যেমন আপনার মানে আপনি দেখছেন যে কিছুদিন থেকে আপনার যে নর্মালি যে আপনার যে একটা বাথরুমের একটা আপনার অভ্যাস ছিল, সেটা বদলে যাচ্ছে। যেমন কিছুদিন আপনার একটু কনস্টিপেশন হচ্ছে, কষা পায়খানা, কিছুদিন আপনার ডায়রিয়ার মতো হচ্ছে, অল্টার্ড বাওয়েল হ্যাবিট বলি আমরা, এটা একটা ভেরি কমন জিনিস। এর সাথে ব্যথা হতে পারে, এর সাথে রক্তক্ষরণ হতে পারে, কালো পায়খানা হতে পারে, একদম কালচে টাইপের পায়খানা। আরও যদি অ্যাডভান্স হয়ে যায়, আপনার খিদা কমতে থাকবে, আপনি অন্য কোনো জায়গায় গেলে, যেমন লিভারে গেলে ওখানে ব্যথা হতে পারে, আবার আপনার জন্ডিসও হতে পারে। আপনার লাঙে যদি চলে যায়, সেখানে আপনার কাশি আরম্ভ হবে, শ্বাসকষ্ট হবে, হাড়ে চলে গেলে ব্যথা হবে। তো যত অ্যাডভান্স হবে তত, এবং কোন কোন অর্গান এটা এফেক্ট করছে তার উপরে সিমটমগুলো নতুন নতুন হবে। এ ধরনের লক্ষণ দেখা যখন যাবে তখন তো এটা অনেক অ্যাডভান্স স্টেজে চলে যাবে। তখন অনেক অ্যাডভান্স স্টেজে। তার আগেই কি একটা বোঝার কোনো উপায় আছে? আপনাকে যখনই আপনার বাউল হ্যাবিট যদি আমাদের একটু চেঞ্জ হয়, ইমিডিয়েটলি আমাদের একজন ডাক্তারের কাছে যাওয়া দরকার, যে আমার বাউল হ্যাবিটটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন হয় কি, ওই কিছু গাইড মানে সিম্পল টেস্ট আছে, যেমন ডাক্তার সাহেব একটু স্টুল পরীক্ষা দিবেন, একটু ব্লাডের পরীক্ষা দিবেন, এবং সিম্পল কিছু যেমন কোলোনোস্কোপি দিতে পারেন, হ্যাঁ, দেখার জন্য কোলনের ভিতরে কোনো জায়গায় গ্রোথ হচ্ছে কিনা। এগুলো করে কিন্তু ইনিশিয়াল স্টেজটা ধরা পড়ে যায়। তো আপনি যখনই একটু মানে বাওয়েল যেটা মানে পায়খানার অভ্যাসটা যদি দেখেন না চেঞ্জ, বেশ চেঞ্জ। একদিন আমার ডায়রিয়া, দুদিন আমি ভালো, অথবা কনস্টিপেশন, এটা প্রথমেই আপনি ডাক্তারের কাছে যাবেন, তো আর্লি ধরা পড়ে যায়। সাধারণত এরকম হলে আমরা খুব সিম্পল মেট্রোনিডাজল টাইপের কিছু ওষুধ খাই, বা এমনিতেও ভালো হয়ে যায় দেখে আর গুরুত্ব দেই না। সেই অবহেলাটা করা উচিত হবে না, আপনি একেবারেই উচিত হবে না। তো তারপরও আনফরচুনেটলি যদি আমরা কেউ আক্রান্ত হয়ে পড়ি, সেক্ষেত্রে এখন তো আশা রাখতে চাই, আমাদের হোপ অনেক বেশি, কারণ চিকিৎসার নতুন নতুন পদ্ধতি আসছে। তো এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশে কোলোরেক্টাল ক্যান্সারে কেউ আক্রান্ত হলে তার কতখানি হোপ আছে, এবং কোন পর্যায়ে আসলে আপনারা হোপ দিতে পারেন? স্টেজ ওয়াইজ যদি বলি আমরা, স্টেজিং বলে একটা জিনিস হচ্ছে, ব্যাপ্তি, যে আপনাকে স্টেজ 1 একেবারে ছোট অবস্থায়, স্টেজ 4 অনেক জায়গায় ছড়িয়ে, স্টেজ অনুসারে বাংলাদেশে ভালো ভালো জায়গায় যেই সাকসেস আমাদের ক্যান্সার ট্রিটমেন্ট করে, সেম সাকসেস কিন্তু ইউরোপ আমেরিকাতেও। সো আমি যদি আর্লি স্টেজ পাই, তাহলে কিন্তু এটা একদম খুব আর্লি হলে অপারেশন ইজ গুড এনাফ। একটু হলো এদিক সেদিক গেল, একটা ক্রাইটেরিয়া আছে যে কেমোথেরাপি লাগবে, নাহলে রেডিয়েশন লাগবে, হ্যাঁ, সার্জারি আগেও লাগতে পারে, পরেও লাগতে পারে, সেগুলো বিভিন্ন কন্ডিশনে। খুব উন্নত আমার সেন্টারের কথা বলি, যে খুব উন্নতভাবে আমরা চিকিৎসা করতে পারি। কেন? এখানে ভালো রেডিয়েশনের ফ্যাসিলিটি আছে,
বিভিন্ন টেকনিক আছে। রেডিয়েশন কিন্তু একটা মেশিনে কিন্তু অনেকগুলো টেকনিক অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো আপনি যদি অনেকগুলো টেকনিক থাকে, তো ওই পার্টিকুলার রোগীকে আপনি কিভাবে রেডিয়েশন দিবেন সেটা কিন্তু একই রেডিয়েশন না, এক একজনের জন্য আলাদা হতে পারে। ওই জিনিসটার জন্য দক্ষ জনশক্তি থাকতে হবে, তাদের সেইভাবে ট্রেনিং থাকতে হবে, সেটাও আছে। আবার ওইটা যেন অ্যাকুরেটলি ধরতে পারেন সেজন্য প্ল্যানিং, যেটা রেডিয়েশন প্ল্যানিং, যেটা পেট বেস প্ল্যানিং বলি আমরা, সিটি স্ক্যান বেসড প্ল্যানিং। স্ট্যান্ডার্ড হলো সিটি স্ক্যান বেসড প্ল্যানিং, আরও উন্নত প্ল্যানিং হলো পেট বেসড প্ল্যানিং। এটা আপনি কোনো কিছু মিস করার নাই। পেট স্ক্যান কিন্তু খুব ছোট অবস্থায় বিভিন্ন জায়গায় ধরে ফেলে টিউমারগুলো, ক্যান্সারগুলো, ওইখানে আপনি রেডিয়েশন দিতে পারেন। সো এগুলো যতখানি অ্যাডভান্স জায়গায় যাবেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট হবে, এই ট্রিটমেন্টের আউটকাম কিন্তু তত ভালো হবে। এবং এখানে যে আমাদের কিছু মুখের ওষুধ আছে, কেমোথেরাপি আছে, কিছু টার্গেটেড থেরাপি, কেমোথেরাপি যেগুলো আছে ইঞ্জেকশনের মাধ্যমে দেই, এগুলো সব কিন্তু গাইডলাইন ফলো করা হয়। এগুলো ইন্টারন্যাশনাল গাইডলাইন, এটা কিন্তু বাংলাদেশের বানানো চিকিৎসা না। এই চিকিৎসাগুলো কিন্তু একদম ইন্টারন্যাশনাল প্যানেল অফ সায়েন্টিস্ট অ্যান্ড ডক্টরসদের বানানো। এই পরিস্থিতিতে এই চিকিৎসা, এই পরিস্থিতিতে এই চিকিৎসা। হ্যাঁ, চিকিৎসাটা যেন মানসম্মত হয়, সেই মানসম্মত হাসপাতাল তো আছে এই দেশে, আমাদের দেশে আছে, সব মেশিনারিজ, ইকুইপমেন্ট সবকিছু আছে, স্কিলড ম্যান পাওয়ারও তৈরি হচ্ছে আমাদের এবং আছে। অনেক জায়গায় হয়ে গেছে, অনেক জায়গায় হচ্ছে। স্যার, এই ক্ষেত্রে এই যে কোলোরেক্টাল কার্সিনোমা আপনি যেটি বলছিলেন যে সার্জারির প্রয়োজন হয় এবং সার্জারির পাশাপাশি কেমোথেরাপি বা রেডিওথেরাপি প্রয়োজন হতে পারে, অনেক ক্ষেত্রেই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো আপনি মেডিকেল অনকোলজিস্ট হিসেবে বলবেন কি যে এই যে রেডিওথেরাপি এবং কেমোথেরাপির উপরে মানুষের এক ধরনের আতঙ্ক কাজ করে। কেউ একটা সার্জারি হলে ধরে নেওয়া হয় যে আমার এখানে কাটা হয়েছে, সেলাই করা হয়েছে, আমি ব্যথার ওষুধ খাবো, ব্যথা কমবে, অ্যান্টিবায়োটিক খাবো, আমার ইনফেকশন হবে না, একসময় হিলিং হবে, যতদিন ঘা থাকে তারপর হিলিং হবে, আমি সুস্থ হয়ে যাব। কিন্তু রেডিওথেরাপি এবং কেমোথেরাপির একটা টাইমের ব্যাপ্তি প্লাস কমপ্লিকেশন মিলে একটা আতঙ্ক কাজ করে। আসলে কি এটা কোনো আতঙ্কজনক চিকিৎসা? না, এটা আতঙ্কজনক চিকিৎসা না, কিন্তু চিকিৎসাটা যদি আপনি মানে রোগীর কনফিডেন্স আনার জন্য যেটা আমরা করি আমাদের জায়গায়, এটা বেশিরভাগ জায়গায় করা উচিত, স্ট্যান্ডার্ড জায়গায় হয় যে রোগীকে আগের থেকে ইনফর্ম করা যে আপনাকে এই উদ্দেশ্যে এই চিকিৎসা দেওয়া হবে এবং এই চিকিৎসার কিছু সাইড এফেক্ট আছে। সবগুলো আপনার হবে কেউ বলবো না আমরা, একটাও হতে পারে, একাধিকও হতে পারে। ইনফরমেশনটা দেওয়া, তাকে ভয় দেখানোর জন্য না, কিন্তু তাকে ইনফর্ম করা, যে মানসিকভাবে তৈরি করা এবং এটা কিন্তু নিউজটাকে ব্রেক করতে হবে ওইভাবে, খুব তাকে ভয় দেখে যেন না পায়, সে যেন ইনফর্ম হয়, সে আস্থা পায়। ডাক্তার সাহেব তো আমাকে অনেক কিছু এক্সপ্লেন করলেন, করে তারপরে তাকে আশ্বস্ত করে চিকিৎসায় যেতে হবে। তাহলে কিন্তু পরবর্তী যাই হয় না কেন সে মেনে নিচ্ছে। জানতাম আমার এমন হতেই পারে এবং ডাক্তার সাহেব এবং এটা সাময়িক এবং চিকিৎসা আছে, চিকিৎসা করে এটাকে উতরিয়ে নিয়ে আসবেন। তো এভাবে চিকিৎসা করা উচিত আর কি। কমনলি একজন কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত মানুষকে যখন আপনারা রেডিওথেরাপি দিবেন বা কেমোথেরাপি দিবেন, তাতে কমনলি কি কি সমস্যা হতে পারে তার, যেটা সাময়িক বা পরবর্তীতে আবার ঠিক হয়েও যায়? যেমন একটা কেমোথেরাপির সাথে যেমন রক্তের কিছু চেঞ্জ হতে পারে, পরিবর্তন। যেমন রক্ততে সাদা রক্তকণিকা আছে, হোয়াইট ব্লাড সেল বলি আমরা, কমে যায় অনেক সময়, প্লেটলেট কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, এগুলো কিন্তু সাময়িক, এগুলো আবার ঠিক হয়ে যায়। আমরা এগুলোর জন্য ইনজেকশন আছে, কিছু ট্রিটমেন্ট আছে, দিয়ে এগুলোকে বুস্ট করা হয়। অনেক সময় আগেই বুস্ট করে দেয়, যে জানি আমরা ক্ষতি হবে, আগেই বুস্ট করে দিলাম। এছাড়া অনেক সময় ইনফেকশন হয়, ইনফেকশনটা কন্ট্রোল করা যায়। তো এখানে ডেথ মানে মরে যাচ্ছে এরকম কমপ্লিকেশন সাধারণত হয় না, যে কেমো পেয়ে মরে গেল, রেডিয়েশন পেয়ে মরে গেল, ইট ডাজন্ট হ্যাপেন। হ্যাঁ, এবং যে সমস্যাগুলো হচ্ছে এগুলো থেকে আবার উত্তরণও সম্ভব। আর তার থেকে স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার রোগমুক্ত হওয়ার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য, এই রোগ থেকে ফিরে আসার জন্য এর কোনো অল্টারনেটিভ তো নাই। ফলে এটুকু তাকে মেনে নিতে হবে। আমরা আশা করছি আমাদের এই রোগে দুর্ভাগ্যজনকভাবে যারা আক্রান্ত হন তারা এটা বোঝেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসা সম্পর্কে কিছু প্রয়োজনীয় পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে।